নাকি ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত এবং এনআইএর তদন্ত করে দেখা উচিত এর পেছনে কি অভিসন্ধি আছে। ভারত যদি আজকে খাদ্য পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশ না খেয়ে মরবে। আপনারা যেটা দেখাচ্ছেন মিডিয়া, সেটা 50% আপনারা দেখাচ্ছেন না। এর থেকে অনেক 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 বেশি অত্যাচার ওখানে বাংলাদেশে হচ্ছে। অভিষেকের একটু প্রবলেম হবে, এক দেশ এক ভোট হলে গুন্ডামি করা যাবে না, রিগিং করা যাবে না, ভোটারদের ভয় দেখানো যাবে না। আর এক দেশ এক ভোটের দেখুন দরকার, মানে এটা যে কতটা জরুরি এটা মোদিজি বুঝতে পেরেছেন। সব থেকে বড় কথা, একটা নির্বাচন করতে, একটা বিধানসভা নির্বাচন এক একটা রাজ্যে করতে কত টাকা খরচ হয়, মানে সরকারি খরচের কথা বলছি আমি। এবং তার সাথে সাথে এই যে ভোটে কালো টাকার যে আস্ফালন, হ্যাঁ, যে এক একটা এই যে টাকা দিয়ে ভোট কেনা, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনোদিন ছিল না। আনফর্চুনেটলি তৃণমূল এই সংস্কৃতিটা আমদানি করেছে, যে পার ভোটার টাকা বিলি করা, পার ভোটার গিফট বিলি করা, কোথাও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, কোথাও এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা। তো এটাতে একটু অসুবিধা হয়ে যাবে। সেই জন্যই তারা আজকে, মানুষের জনসমর্থন তো নেই সাথে, তারা রিগিং আর পুলিশ এই নিয়ে হচ্ছে এই তৃণমূল প্রত্যেকটা ভোটে যেতে। একটা দেখবেন বিধানসভা লোকসভার কথা ছেড়ে দিন, একটা সাধারণ পুরসভার ভোটে যেভাবে ওর ভোট করে, সারা ভারতবর্ষে এরকম ভোট কোথাও হয় না। তো এই জন্য এক ভোট এক দেশে যেরকম দেশের অর্থনীতিতেও একটা খুব বড় প্রভাব পড়বে, অনেক টাকা বাঁচবে, তার সাথে সাথে এই যে ভোটের দুর্নীতি যেটা, সেটাও বন্ধ হবে। তার জন্যে দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই বিল আসাটা অত্যন্ত জরুরি এবং এটা লাগু হওয়া অত্যন্ত জরুরি। সৌরভ, একটা প্রশ্ন করবো। একদম বলা চলে দিল্লিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ডাইরেক্ট বলছেন যে মানুষের গণতান্ত্রিক অধিকার তো খর্ব হবে এবং তারা থাকতে এটা কোনোদিন সম্ভব হবে না, কি বলবেন? না, মানুষের গণতান্ত্রিক অধিকার কি করে খর্ব হবে? মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে মানুষ ভোট, মানে যেটা সংবিধান দিয়েছে তার ভোট দানের রাইট। তো আজকে তো আমরা মানে এটা তো বলছি না যে বিধানসভায় ভোট দেবে না বা লোকসভায় ভোট দেবে না, বরং মানুষেরও সময় বাঁচবে। মানুষ একবার ভোট দিতে গিয়ে দুটো প্রতিনিধি নির্বাচিত করে আসতে পারবে। যার জন্যে দেখুন, এরা তো বেসিক্যালি জানে যে ফেয়ার ইলেকশন হলে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে 50টা সিট পাবে না। তো সেই জন্যে আজকে এক দেশ এক ভোটে তাদের এই ভীতিটা চলে আসছে এবং গণতন্ত্রের দোহাই দিচ্ছে। আরে গণতন্ত্র, স্পেশালি নির্বাচনী গণতন্ত্র পশ্চিমবঙ্গের মতো কোথাও প্রহসনে পরিণত হয় না। একেবারে দেখা গেছে যে শাসক দলের নেতারা দাঁড়িয়ে থেকে ভোট করাচ্ছে, বারংবার আপনাদের বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় সেটা দেখিয়েছেন। আজকে তো সেটা সারা দেশে সেই নজির নেই। আমাদের সারা ভারতবর্ষে এতগুলো স্টেটে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে, কোথাও কোথাও সহযোগীদের নিয়ে সরকার রয়েছে। এই ছবি তো গোটা দেশ কোথাও দেখে না। সুতরাং গণতন্ত্রের কথা আর যাই হোক অভিষেক ব্যানার্জির মুখে মানায় না। সৌরভদা, যে প্রশ্নটা না করলেই নয়, একদিকে বাংলাদেশে হিন্দু নিগ্রহ, হিন্দুদের ওপরে একদম যে নিপীড়নের ছবি আমাদের ক্যামেরার সামনে বিভিন্ন সময় উঠে আসছে, এই আবহে দাঁড়িয়ে বাংলায় আমরা 33%, কিন্তু গোটা ভারতে মাত্র 17%। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না। একদিন আমরাই সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হব। ফিরহাদ হাকিমের, রাজ্যের মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের তথা মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার, কি বলবেন? আমার তো মনে হয় ওনাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত এবং এনআইএর তদন্ত করে দেখা উচিত এর পেছনে কি অভিসন্ধি আছে, উনি কি ইঙ্গিত দিতে চাইছেন, কোন বিদেশি শক্তির হাত রয়েছে এরকম বিচ্ছিন্নতাবাদী মন্তব্য করার জন্য। কিন্তু দেখুন, আপনাকে এই জিনিসটা একটু পেছন থেকে দেখতে হবে। কিভাবে না, আপনি যদি ক্রনোলজি দেখেন, তার নেত্রী মমতা ব্যানার্জি বলেছিল, আপনারা আশা করি ভুলে যাননি, যে গরু দুধ দিতে জানে আমি তার লাঠি খেতে তৈরি। সুতরাং মাইন্ডসেটটা, মানে যেটা
লাইন কি লাইনে বলবে সেটা তো উনি নিজে ঠিক করে দিয়েছেন, এর দায়িত্ব ওনাকেও নিতে হবে। তারপরে এই ফিরহাদ হাকিম একদিন বললেন যে কলকাতার মেটিয়া বুরুজ অঞ্চল বলে মিনি পাকিস্তান, আর আজকে সেটারই এক্সটেন্ডেড উনি বলছেন যে আমরা আজকে সংখ্যালঘু আছি, ইনশাল্লাহ আমরা সংখ্যাগুরু হব, তব ভি ন্যায় মিলেগা। মানে ন্যায় মানে আপনি কি বলতে চাইছেন? আপনি পাশের রাষ্ট্র বাংলাদেশের মতো হিন্দুদের উপর নির্যাতনের কথা বলতে চাইছেন? এটার ইমিডিয়েট আমার মনে হয় এনআইএ এর এটা তদন্ত করে দেখা উচিত, কারণ দেশের সুরক্ষাকে এই বক্তব্য প্রভাবিত করতে পারে, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে এই বক্তব্য প্রভাবিত করতে পারে। সুতরাং উনি হয় এটা পরিষ্কার করে বলুন যে উনি কেন বলেছেন, এবং তৃণমূল কংগ্রেস এটা সমর্থন করে না, তাদের অফিসিয়াল টুইটার থেকে তারা টুইট করে বলেছে যে আমরা এটা সমর্থন করছি না। তো তাহলে কেন তার উপরে তদন্ত হবে না? কেন তাকে এখনো অব্দি শোকজ করা হয়নি? তাহলে কি মনে বুঝে নিতে হবে যে মাননীয়ার মদত ছিল যে তুমি উস্কাও, তুমি একটা সাম্প্রদায়িক বাতাবরণকে গরম করে দাও? তো এটার জন্য তদন্ত হওয়া উচিত এবং ওনাকে গ্রেপ্তার করা উচিত। সরকার ঘৃণা যেন একদম ক্রমশ বেড়েই চলেছে, একদম কোনো রাগঢাক নয়। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা থেকে রাজনৈতিক নেতারা একদম খোলাখুলি ভারত বিরোধিতার ডাক দিচ্ছেন, প্রতিদিন আরো আরো বেশি করে বিপন্ন হয়ে পড়ছেন সংখ্যালঘু হিন্দুরা ওখানে। প্রাণের ভয়ে উড়েছে রাতের ঘুম, কি জানি ওরা বাঁচিয়ে রাখবে কিনা আশঙ্কার কথা শোনা যাচ্ছে বাংলাদেশের হিন্দুদের মুখে। আর কিভাবে থামবে এই নারকীয় অত্যাচার? দেখুন, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং তার বিদেশ মন্ত্রী মাননীয় জয়শঙ্করজি, এনারা বিবৃতি দিয়ে বলেছেন যে বাংলাদেশকে হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রাষ্ট্রসংঘেও ভারতের প্রতিনিধি এই কথাটা খুব জোর গলায় উঠিয়েছে। কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা আর বাংলাদেশ নেই, এটা পূর্ব পাকিস্তান হয়ে গেছে। যারা বা যে দল এটা করেছে এর মধ্যে পাকিস্তানি প্রভাব একেবারে সুস্পষ্ট। যে তাদের দেশের জাতীয় নায়ক, যার জন্য বাংলাদেশের জন্ম, যে এই বাংলাদেশ আলাদা রাষ্ট্রের জন্য নিজের জীবনের একটা বড় অংশ জেলে কাটাতে হয়েছে, সে মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিতে পারে, তাকে গদ্দার বলতে পারে, তার অবদানকে অনস্বীকার্য করতে পারে, সে ভারতের অবদানকে অস্বীকার করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এতে সাধারণ মানুষ বাংলাদেশের কিন্তু খুশি নয়। কারণ দেখুন, আপনি অন্য কথা ছেড়ে দিন, ভারত যদি আজকে খাদ্য পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশ না খেয়ে মরবে। বাংলাদেশে আজকে যদি ভারতবর্ষ অত্যাবশ্যকীয় ওষুধ বন্ধ করে দেয়, ওখানে চিকিৎসা হবে না। আর বাংলাদেশ থেকে যে হাজার হাজার লাখ লাখ মানুষ, আপনি ভারতবর্ষের যে কোনো হাসপাতালে যান, দেখবেন বাংলাদেশের রুগীরা ওখানে বসে আছে। দেখুন, চিকিৎসা তো কেউ শখে করাতে আসে না, নিজের প্রাণ বাঁচাতে করাতে আসে। তাহলে ভারতবর্ষ যদি আজকে তাদের চিকিৎসা করা বন্ধ করে দেয়, তাহলে চিকিৎসা ছাড়া বাংলাদেশের কত লোককে প্রাণ ত্যাগ করতে হবে, হিন্দুদেরও করতে হবে, মুসলিমদেরও করতে হবে। সুতরাং এই ইউনিস সরকার পাকিস্তানের প্রভাবে কথা বলছেন। ওনার কোনো সিদ্ধারা নেই, উনি ব্যক্তিত্বহীন মানুষ। হতে পারে উনি শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু তাহলে আজকে যে শান্তিতে নোবেল পেয়েছে সে একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে পৃথিবীর মধ্যে সব থেকে অশান্ত রাষ্ট্র বাংলাদেশকে পরিণত করেছে, তাহলে তো তিনি সেই নোবেলের হকদার না। তো বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় নরেন্দ্র মোদী এবং তার পুরো বিদেশ দপ্তর চিন্তিত, এবং যা করণীয়, যেটা আন্তর্জাতিক নিয়ম মেনে, ইউনাইটেড নেশনসের যা গাইডলাইন্স আছে সেটা মেনে যেটা করার নিশ্চয়ই করবেন। বাংলাদেশের হিন্দুদের পাশে মাননীয় নরেন্দ্র মোদী সবসময় আছে। আমার একটা প্রশ্ন রয়েছে, চোখ রাঙালে চোখ উপড়ে ফেলার হুমকি, একদম ভারতকে চোখ উপড়ে ফেলার হুমকি সার্জিস আলমের, একদম খবরের শিরোনামে উঠতে বারংবার এইসব জোকার গুলো, এসব জোকার ছাগল, এগুলো মানে নিজেদের ওই
এরকম কথা বললে একটু মিডিয়াতে দুটো মাইলেজ পাওয়া যাবে, এই সমস্ত কথা বলে। ভারতের চোখ উপড়ে নেওয়া তো দূরের কথা, ভারতের আমার তো মনে হয় একটা রাজ্যের পুলিশ যথেষ্ট বাংলাদেশ দখল করে নেওয়ার জন্য, আমাদের সেনাবাহিনীও লাগবে না। সুতরাং এগুলো অর্বাচীনের মতো কথাবার্তা বলে, এটা একটা ওই কমেডি এন্টারটেনমেন্ট হিসেবে আমরা দেখি যে আচ্ছা এটাই বলছে। আপনি ওই গ্রামে যাত্রাপালা হয় না, সেখানে দেখবেন কিছু লোকের ভূমিকা থাকে যে মাঝে মাঝে এসে একটু লোক হাসিয়ে যায়, তো এরা ওই আর কি ওই শ্রেণীর জোকার আর কি। পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক থাকলে আমাদের লাভ বই ক্ষতি নেই। কেউ স্থায়ী শত্রু বা বন্ধু হয় না। পাকিস্তান, চীন কিংবা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়লেই ভারত এসে আমাদের পায়ে পড়বে। হুঁশিয়ারির সুরে মন্তব্য বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্নেল M.A. হকের। কি বলবেন? না উনি কি বাংলাদেশি কি না, মানে অ্যাকচুয়ালি না উনি পাকিস্তানি, ওনার এই বক্তব্যে তো সেটাই মনে হয় যে পাকিস্তান বাংলাদেশের উপর এইভাবে মানে হত্যা লীলা চালিয়েছিল, নির্বিচারে নারীদের ধর্ষণ করা হয়েছিল, শিশু কন্যা কাউকে রেহাই দেওয়া হয়নি। আজকে সেই লড়াই লড়ে বাংলাদেশ আজকে শেখ মুজিবরের নেতৃত্বে এবং অবশ্যই ভারত সরকারের সহায়তায় একটা নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেই রাষ্ট্রের কোনো নাগরিক যদি মনে করেন, যদি পাকিস্তানকে সাপোর্ট করেন যে পাকিস্তান বন্ধু হতে পারে, আমার মনে হয় তাহলে তার একটু জন্ম বৃত্তান্তটা খতিয়ে দেখার দরকার। আরো পরিষ্কার করে বলতে গেলে তার হয়তো জন্মের ঠিক নেই। সৌরভদা, বাংলাদেশের পাকিস্তান প্রীতি আরো জোরালো। হিন্দুদের উপর এত রাগ কেন ইউনুসপন্থীদের? কোথা থেকে আসছে এত ঘৃণা? না আরে মুশকিল হচ্ছে বাংলাদেশের হিন্দুরা যারা আছে তাদের সংখ্যা তো এমনি একের পর এক কমে যাচ্ছে, কিন্তু এর আগের সরকারে হিন্দুরা তুলনামূলকভাবে ভালো ছিল। এবার এই ভারত বিদ্বেষ, এই সরকার হচ্ছে ভারত বিদ্বেষী। তো বাংলাদেশের হিন্দুরা যেহেতু সবাই ভারতের সাথে কিছু না কোনো না কোনো ভাবে কানেক্টেড, তাদের আত্মীয় স্বজনরা এখানে আছেন, তাদের যাতায়াত রয়েছে, সুতরাং এটা একটা প্রেশার ট্যাকটিস যে হিন্দুদের ওই হতো না যে আগে যুদ্ধের সময় সামনে ঢাল হিসেবে ব্যবহার করা হতো সাধারণ মানুষদের, যে মানে আমার উপরে যদি তুমি আক্রমণ করো তোমার লোক আগে মরবে। তো এই হিন্দু নির্যাতন বা নিপীড়ন করে এরা একটা বার্তা দিতে চাইছে, যে ব্ল্যাকমেল করতে চাইছে, কিন্তু ভুলে যাচ্ছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। সুতরাং এর জবাব বাংলাদেশকে দেওয়া হবে, খুব ভালো করেই দেওয়া হবে, আন্তর্জাতিক নিয়ম মেনে দেওয়া হবে, এবং নরেন্দ্র মোদী জানেন এর জবাব কি করে দিতে হয়। সৌরভদা, একদম যে বেশ কয়েকটা প্রশ্ন শেষে আমার রয়েছে আপনার কাছে। মোহাম্মদ ইউনুসের আপত্তি উড়িয়ে একদম বিজয় দিবস পালন, মুক্তিযোদ্ধাদের সেলামি বাংলাদেশ সেনা, ঢাকায় শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা বাংলাদেশ সেনা। কিন্তু একটা মানে সেনার উপর কি কোথাও গিয়ে নিয়ন্ত্রণ হারাচ্ছেন মোহাম্মদ ইউনুস? দেখুন সেনাবাহিনীর একটা যে কোনো দেশের সেনাবাহিনীর একটা ক্লাস থাকে, এবং নিশ্চয়ই কিছু নির্ভীক অফিসাররা এখনো রয়েছেন যারা রাষ্ট্রপ্রেমী। এবং দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল সেটা তো সাধারণ মানুষ প্রতিটা ঘর ঘর থেকে এতে অংশগ্রহণ করেছিলেন, শহীদ হয়েছিলেন, প্রত্যেকেরই দেখবেন কিছু না কিছু অবদান আছে। তো আজকে যে সেনানায়করা রয়েছেন তাদের কুর্নিশ জানাই যে তারা কিন্তু এই তাদের পূর্বপুরুষদের এই বলিদানটা কিন্তু ভোলেন, এবং তারা ইউনিশ সরকারের যে কে ভয় পাচ্ছেন না, এটা কিন্তু তারও ইঙ্গিত। অর্থাৎ ইউনিশ সরকার, দেখুন ইউনিশ একটা পাপেট, কিন্তু এই যে পাকিস্তান পেছন থেকে যেভাবে এই অ্যাজিটেশনটা করেছে, এই অ্যাজিটেশনটার পেছনে তখন হয়তো সেনাবাহিনীর কিছু লোক ভুল বুঝেছিল, আজকে তারা নিজের ভুল বুঝতে পারছে। সুতরাং যেটা মিলিটারি ফ্যাটার্নিটি বলা হয়, তারা কিন্তু একে অন্যের উপর খুব রেসপেক্টফুল। তারা বিজয় দিবস পালন করেছে, কলকাতাতেও বিজয় দিবস পালন হয়েছে,
আমাদের ফোর্ট উইলিয়ামে সেখানে 71-এর অনেক সেনানীরা এসছেন। এটাই তো চলে আসছে। তো সুতরাং দেখুন, একটা আপনি যদি কুশাসক হন, একটা সময়ের পরে তখন পাবলিকও আপনার সাথে থাকবে না, জনতাও আপনার সাথে থাকবে না, না। আমার একটা প্রশ্ন থাকছে যে মোহাম্মদ ইউনূস কোথায় গিয়ে যে বলেছিলেন ওই রিবোট বাটনটা উনি প্রেস করতে চাইছেন আবার। তো এই যে বিজয় দিবস পালন, কোথাও গিয়ে কি বাংলাদেশের এই বিজয় দিবস পালনে যে ওনার একটা অনাস্থা ছিল, কোথাও গিয়ে কি বাংলাদেশের ইতিহাসকে ভুলে যেতে চাইছেন? ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছেন। আমি আমি সেদিনকে একটা ন্যাশনাল চ্যানেলে ছিলাম, সেখানে বাংলাদেশের একজন প্রতিনিধি ছিলেন। তিনি বলছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বলে মুজিবুর রহমান সাহেবের কোনো অবদান নেই। তো এটা তো ইতিহাস ভুলিয়ে দেওয়া। সারা বিশ্ব জানে যে মুজিবুর সাহেবকে এবং বাংলাদেশ গড়ার মূল্যে তাকে প্রাণ অব্দি দিতে হয়েছিল। এই পাকিস্তানিরাই তার প্রাণ নিয়ে নিয়েছিলেন। তো আজকে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে মানুষকে সত্যের থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে, যেটা সম্ভব না প্র্যাকটিক্যালি। এটা পৃথিবীর কোনো দেশে হয়নি। আর 71 তো খুব বেশি দিন আগের ঘটনা না। 71-এর মুক্তিযুদ্ধ দেখেছেন বা অংশগ্রহণ করেছেন এরকম অনেক লোক বাংলাদেশে এখনো জীবিত রয়েছে। হ্যাঁ, তো এটা একটা হাস্যকর প্রচেষ্টা। আসলে কথা কি, যারা ক্ষমতা জোর করে দখল করে বা যারা ক্ষমতার যোগ্য নয়, তাদের যদি ক্ষমতাসীন বানিয়ে দেওয়া হয়, তাহলে যা হয় তাই হচ্ছে। ফের অশান্ত বাংলাদেশ, একটু হিন্দুদের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ বাংলাদেশের পঞ্চগড়ে হিন্দু বাড়িতে, কি বলবেন? খালি হিন্দু বাড়িতে আগুন না, কত মন্দির ভাঙা হয়েছে, কত পূজারীকে বাধ্য করা হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে এক জায়গায় পূজারী, উনি মায়ের পুজো মানে বন্ধ করতে অস্বীকার করেছিলেন বলে। এবং বাকি সমস্ত মঠ মিশন আমরা দেখেছি চিন্ময়ানন্দ প্রভুর ওপরে কি অবিচার হচ্ছে। তার আইনজীবীকে এমন মেরেছে, তাকে চিকিৎসা করাতে হচ্ছে, আইসিইউতে ভর্তি, কোনো আইনজীবীকে দাঁড়াতে দিচ্ছে না। তো আমার তো মনে হয় ইউনাইটেড নেশনসের ইমিডিয়েট হস্তক্ষেপ করে এই সবগুলোকে জেলে পাঠানো উচিত। কারণ যে দেশে একটা মানুষের একটা আইনজীবী দাঁড় করানোর স্বাধীনতা নেই, সেই দেশে তো গণতন্ত্র বলে কোনো জিনিস নেই। এবং মানে স্বৈরতন্ত্রেরও সমস্ত সীমা এরা পার করে গেছে। তো বাংলাদেশে হিন্দুদের উপরে আক্রোশ এই জন্যেই যে তারা একটা বড় অংশ তারা দেশের বিরুদ্ধে যায়নি, তারা পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করতে চায়নি। আজকে সেই জন্য তাদের উপরে এই অত্যাচার হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে, ধমকানো হচ্ছে। কতজন পালিয়ে চলে এসছেন, এবং যখন এখানে পালিয়ে এসছেন তখন ওখানে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এটার আমার মনে হয় যে রাষ্ট্রসংঘ এটাতে হস্তক্ষেপ দ্রুতই করবে এবং ভারত সরকার তাতে অগ্রণী ভূমিকা নেবে। এবারে প্রিয়াঙ্কা গান্ধীর বাংলাদেশ প্রীতি দেখা গেল কোথাও গিয়ে। গতকাল কাঁধে ছিল প্যালেস্টাইনের ব্যাগ, আজ বাংলাদেশ লেখা ব্যাগ। কংগ্রেস সাংসদের আচরণে রীতিমতো বিতর্কের ঝড়, কি বলবেন? নতুন নতুন সাংসদ গেছে, তো সংসদে প্রথমবার পা রেখেছে, তাহলে ফুটবল খেলায় গ্যালারি শো বলে একটা কথা আছে, যে যখন খেলতে পারে না তো একটু বল নিয়ে জাগলিং করে দিল, দর্শক খুব হাততালি দিল, তাতে গোল হলো না। তো প্রিয়াঙ্কা গান্ধী এখন প্রাসঙ্গিক থাকতে চাইছে, যে যাতে রোজ মিডিয়াতে কিছু না কিছু ওনার খবর চলে আসে। আজকে তো বলেছেন বাংলাদেশের হিন্দু আর খ্রিস্টানরা এক। হঠাৎ করে ওনার এতদিন পরে কেন মনে হলো হিন্দু আর খ্রিস্টানরা এক? এতদিন তো উনি মুখ খুলেননি। আজকে যখন দেখছেন যে সারা পৃথিবীতে নিন্দার ঝড় উঠেছে, তো ওই বহতি গঙ্গা মে গা নাহালে না, মানে পাবলিসিটি স্টান্ট বলছেন? পাবলিসিটি স্টান্ট অফ কোর্স। তাহলে তো শুরুর থেকে উনি এটার প্রতিবাদ করতেন, তাহলে তো উনি রাস্তায় নামতেন। আজকে যেরকম বিভিন্ন হিন্দু সংগঠনগুলো ভারতবর্ষের রাজধানীতেও রোজ কিছু না কিছু ইস্যু নিয়ে রাস্তায় নামছেন, প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় নেমেছেন? প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশ দূতাবাসের সঙ্গে কোনো কথা বলেছেন? তিনি তো যে দলের প্রতিনিধি, তারা ভারতের এখন বিরোধী দল, প্রধান বিরোধী দল, তারা কোনো সদর্থক ভূমিকা নিয়েছে? এই বাংলাদেশ যুদ্ধের পেছনে তার ঠাকুমা ইন্দিরা গান্ধীর এত বড় অবদান ছিল,
উনি আমার বিরোধী দলের নেত্রী হতে পারেন, কিন্তু বাংলাদেশ তৈরিতে ইন্দিরা গান্ধীর অবদান তো কেউ ভুলতে পারবে না। আজকে উনি তার নাতনি হয়ে তিনি তো কোথায় আওয়াজ তোলেননি, তিনি তো বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেননি, উনি কিন্তু ব্যক্তিগত অনেককেই চেনেন খুব ভালো করে, তো উনি তো কথা বলেননি। তো আজকে আহ, হঠাৎ করে ওনার মনে হলো এখন একটু হিন্দুদের পাশে দাঁড়াই, তার আগে প্যালেস্টাইনে করি, এগুলো পাবলিসিটির জন্য করছে না। আমার শেষ প্রশ্ন আপনার কাছে সৌরভ দা, বাংলাদেশি নাগরিকদের একদম চিকিৎসা পরিষেবা না দেওয়ার দাবিতে রীতিমতো বিক্ষোভ, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ, কি বলবেন? না দেখুন, এটাতে আমার একটু দ্বিমত আছে। আমি যে শুরুর থেকে যেটা বললাম, যে চিকিৎসা কেউ শখে করাতে আসে না। একটা মানুষের এবং ডাক্তাররা যেটা মেডিকেল এথিক্সে তারা একটা শত্রুরও চিকিৎসা করতে তার শপথ নেয়, কিন্তু এখানে একটা কথা ভাববার আছে, সেটা হচ্ছে যে এই যে চিকিৎসা নামে ভারতবর্ষে জঙ্গি অনুপ্রবেশকারী হচ্ছে না তো। বা আজকে আজকে তো পাকিস্তান বাংলাদেশকে মোটামুটি প্রভাবিত করার পরে তার তো সমস্ত জঙ্গির থেকে শুরু করে যত অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট তাদের বাস এখন বাংলাদেশ, কারণ বাংলাদেশ থেকে ভারতে ঢোকাটা খুব সোজা, এবং ভারতে ঢুকে গেলে পৃথিবীর যে কোনো প্রান্তে ছড়িয়ে পড়া যায়। আজকে কিন্তু এই বিষয়টা আমাদের সতর্কভাবে দেখা উচিত, এবং বাংলাদেশ সরকারের ভারত বিরোধী মন্তব্য যখন করে তখন তাহলে এটাও পরিষ্কার করে দাও যে ওদের কেউ একটা বলছিল যে আপনারা কেন ভারতে যান, অন্য দেশে গিয়েও তো চিকিৎসা করতে পারেন, তো অন্য দেশে গিয়ে চিকিৎসা করাক না, আমাদের তো কোনো আপত্তি নেই। কিন্তু আজকে তারা ভারতের মতো পরিষেবা এবং সস্তায় পরিষেবা, উন্নত পরিষেবা যেটা পাচ্ছেন না বলেই তাদের দৌড়তে হচ্ছে। তো রুগীদের সঙ্গে আমাদের তো কোনো বিরোধ নেই, কিন্তু এটা সতর্কভাবে দেখা উচিত এই রুগীদের নামে অনুপ্রবেশকারী না ঢুকে যায়। বা বাম নেতারা অনেকেই বলছেন যে তাদের এই যে বাংলাদেশের হয়ে প্রতিবাদে সরব হতে অনেকটা পরে, অনেকটা বিলম্ব করে ফেললেন কোথাও গিয়ে তারা। অনেককে আবার বলতে শোনা গেছিল যে সবটা সত্যি নয়, বেশ কিছুটা গুজব, কি বলবেন? হ্যাঁ দূর, বামেদের কথা ছাড়ুন তো, চীনের চেয়ারম্যানকে নিজেদের চেয়ারম্যান বলে তাদের কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। কিন্তু যেটা হচ্ছে যে আমি আপনাকে একটা ঘটনা বলি। একজন সাংবাদিককে আমি ব্যক্তিগতভাবে চিনি, যিনি বাংলাদেশে ভারতের সর্বোচ্চ একটা মিডিয়া হাউসের প্রতিনিধি ছিলেন, এবং বাংলাদেশ ভারত রিলেশনশিপ যাতে ভালো হয়, আরো সাংস্কৃতিক আদান প্রদান, আদান প্রদান, এসব নিয়েও সে অনেক কাজ করত। 5 তারিখ রাতে তার বাড়িতে তাকে বউ বাচ্চা সমেত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। আমি নিজে তার মুখ থেকে যেটা শুনেছি, আপনারা যেটা দেখাচ্ছেন মিডিয়া, সেটা 50% আপনারা দেখাচ্ছেন না। এর থেকে অনেক 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 বেশি অত্যাচার ওখানে বাংলাদেশে হচ্ছে, এর থেকে অনেক অনেক বেশি ওখানে হিন্দুরা বিপন্ন আছে। খালি হিন্দুরা নয়, যারা আওয়ামী লীগের মুসলিমরাও এরকম অনেকে আছেন যাদের ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে, এবং তাদের কিভাবে চিহ্নিত করা হচ্ছে যে ভারতের বন্ধু কে ছিল, ভারতপন্থী কে ছিল, তাদের আগে বেছে বেছে মারো। তো আজকে আপনাদের ধন্যবাদ যে আপনারা দেখাচ্ছেন বলে আজকে কিন্তু বাংলাদেশ সরকার কিছুটা হলেও চাপে আছে। কারণ এখন দেখুন, স্পেশালি আপনাদের কথা বলছি আমি, মানে এই ডিজিটাল মাধ্যম তো সারা বিশ্ব দেখে আপনাদের, এবং এই খবর ছড়িয়ে পড়ার এবং যে তথ্য বা যে এসছে, সেটাতে কিন্তু আপনাদের একটা অগ্রণী ভূমিকা আছে, এবং এই ভূমিকার কথা অনস্বীকার্য। আর যেটা বাংলাদেশে আপনারা দেখাচ্ছেন, ন্যাচারালি কলকাতায় বসে তো সব খবর পাওয়া সম্ভব না, আপনারা বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে বা সমাজ মাধ্যমের মাধ্যমে এগুলো কালেক্ট করেন। বিশ্বাস করুন 50% আপনারা দেখাতে পারছেন না। পরিস্থিতি আরো ভয়াবহ, আরো ভয়াবহ।